বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আলোচনা করব। চলো তাহলে এখন আলোচনাটা শুরু করি। 236 খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু হয়। তার মৃত্যুর অর্ধ শতকের মধ্যেই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। অনেকের মতে তার মৃত্যুর 25 বছরের মধ্যেই ব্যাকট্রীয় গ্রিক জাতি হিন্দুকুশ পার হয়ে ভারতে ঢুকে পড়ে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোকের ধর্মনীতি ও ব্রাহ্মণ বিদ্বেষকে দায়ী করেছেন। তার মতে ব্রাহ্মণদের মধ্যে অশোকের নীতির ফলে যে প্রতিক্রিয়া দেখা দেয় তা মৌর্য সম্রাটদের কর্তৃত্বকে চূর্ণ করে ফেলে এবং সাম্রাজ্যকে বিভক্ত করে দেয়। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তার মতের সমর্থনে যুক্তি দিয়েছেন যে এক পশু বলির বিরুদ্ধে অশোক যে নির্দেশ দেন তা ব্রাহ্মণদের অসন্তোষ সৃষ্টি করে। অশোকের ন্যায় শূদ্র শাসকের কাছ থেকে এই নির্দেশ নিতে তারা রাজি ছিল না। 2 অশোক ব্রাহ্মণদের সম্পর্কে বলেন যে যাদের ভূদেব মনে করা হতো তিনি তাদের মিথ্যা বা ভণ্ড দেবতা বলে প্রতিপন্ন করেছেন। অশোকের এই মন্তব্য ব্রাহ্মণদের মর্যাদা নষ্ট করে। 3 অশোক ধর্ম মহামাত্রের পদ সৃষ্টি করে ব্রাহ্মণদের যজন যাজন ও অন্যান্য সুবিধায় হস্তক্ষেপ করেন। 4 অশোক দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি চালু করে ব্রাহ্মণরা বিচার ও আইনের ক্ষেত্রে যে বিশেষ অধিকার ভোগ করত তা লোপ করেন। 5 পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহের পশ্চাতে ব্রাহ্মণদের ষড়যন্ত্র ছিল, যার ফলে শেষ মৌর্য সম্রাট বিদ্যার্থ নিহত হন। সুতরাং পণ্ডিত শাস্ত্রী বলেন যে উপরিউক্ত কারণে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে এক পশু বলি অশোকের বহু আগে শ্রুতিশাস্ত্রে ও উপনিষদে নিষিদ্ধ হয়েছিল। অশোক পশু বলি নিষিদ্ধ করে কোনো শাস্ত্রবিরোধী কাজ করেননি। তাছাড়া অশোক শূদ্রবংশীয় ছিলেন না, তিনি ক্ষত্রিয় বংশ ছিলেন এমন প্রমাণ বৌদ্ধ জৈন সাহিত্যেও পাওয়া যায়। মুদ্রারাক্ষস নাটকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তকে শূদ্র বলা হলেও মুদ্রারাক্ষস অনেক পরের যুগের রচনা। বৌদ্ধ মহাবংশ মহাপরিনির্বাণ সূত্র ও জৈন পরিশিষ্ট পর্বণে চন্দ্রগুপ্তকে পিপ্পালি বনের ক্ষত্রিয় বংশের রাজা বলা হয়েছে। 2 অশোক ব্রাহ্মণদের মিথ্যা বা ভণ্ড দেবতা বলেন বলে যে ব্যাখ্যা দেয়া হয় তা ঠিক নয়, কারণ পণ্ডিত শাস্ত্রী যে পদটির এই অর্থ করেছেন পণ্ডিত সিলভা লেভি তার অন্য অর্থ করেছেন। সিলভা লেভির ব্যাখ্যা অনুসারে এতদিন যারা দেবতাদের সঙ্গে অমিশ্রিত ছিল তিনি তাদের মিশ্রিত করেছেন। এর দ্বারা ব্রাহ্মণদের নিন্দা করা হয়নি। 3 ধর্ম মহামাত্র নিয়োগ করার জন্য ব্রাহ্মণদের কোনো ক্ষতি হয়নি। তারা শাসন বিভাগের কাজ করে ব্রাহ্মণদেরও উপকার করতেন, তাদের প্রতি উদারতা দেখাতেন। ব্রাহ্মণরাও সম্ভবত এ পদে নিযুক্ত হতে পারত। 4 দণ্ড সমতা ও ব্যবহার সমতার অর্থ পণ্ডিত শাস্ত্রী যা করেছেন তা নাও হতে পারে। এর অর্থ হতে পারে সমগ্র সাম্রাজ্যে একই দণ্ড আইনের প্রচলন, কারণ রাজুকদের হাতে অশোক বিচারের স্বাধীনতা দেন যাতে সকল রাজুক একই আইন ও দণ্ড মেনে চলেন। সম্ভবত সেই জন্যই অশোক এই নিয়ম চালু করেন। তাছাড়া দণ্ড সমতা নীতির দ্বারা বিচারালয়ে ব্রাহ্মণের বিশেষ অধিকার যথা ব্রাহ্মণের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি নষ্ট হয়। পণ্ডিত শাস্ত্রীর এই মত ঠিক নয়, কারণ কৌটিল্যের অর্থশাস্ত্র রাজদ্রোহের অপরাধী ব্রাহ্মণকে জলে ডুবিয়ে মারার বিধান দেখা যায়। তাছাড়া অশোকের বংশধরদের সঙ্গে ব্রাহ্মণদের বিরোধ তীব্র হয়। ডক্টর শাস্ত্রীর এই মতো
ডক্টর রায়চৌধুরী মানেন না, কারণ অশোকের বংশধর জলৌকার প্রতি কাশ্মীরের ব্রাহ্মণরা সদিচ্ছা দেখায়। 5 পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ বিদ্বেষীয় ব্রাহ্মণ বিদ্রোহের নেতা ছিলেন এবং তিনিই মৌর্য সম্রাট বৃহদ্রথের বিরুদ্ধে ব্রাহ্মণদের নেতৃত্ব দেন এমন প্রমাণ নেই। পুষ্যমিত্র ভারতের বৌদ্ধস্তূপের যে বেষ্টনী তৈরি করে দেন তা তার বৌদ্ধদের প্রতি শ্রদ্ধার পরিচয় দেয়। এই সকল যুক্তির সাহায্যে ডক্টর রায়চৌধুরী ব্রাহ্মণ বিদ্রোহের তত্ত্বকে নস্যাৎ করেছেন। ডক্টর রায়চৌধুরী ও অন্যান্য অনেক ঐতিহাসিক মনে করেন যে অশোকের অহিংসা ও ধর্মবিজয় নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য বাস্তবিকভাবে দায়ী ছিল। তারা বলেছেন, অশোক অহিংসা নীতি নেয়ার জন্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার শৃঙ্খলা নষ্ট হয়। প্রাদেশিক শাসনকর্তারা স্বেচ্ছাচারী ও বিদ্রোহী হয়ে ওঠে। অশোক ও তার বংশধররা তাদের দমন করতে পারেননি। তক্ষশিলা ও কলিঙ্গের বিদ্রোহ একথা প্রমাণ করে। অশোক তার কলিঙ্গ লিপিতে এজন্য অমাত্যদের সতর্ক করে দেন। তাতে কোনো ফল হয়েছিল বলে মনে করা যায় না। দিব্যাবধানেও দুষ্ট অমাত্যদের অত্যাচারের কাহিনী জানা যায়। 2. ডক্টর রায়চৌধুরী অশোকের অহিংসা নীতি গ্রহণের ফলে মৌর্য সাম্রাজ্যের ক্ষাত্রশক্তি নষ্ট হয় বলে মনে করেন। যে সম্রাট বিহার যাত্রাস্থলে ধর্মযাত্রা প্রবর্তন করেন, যিনি ভেরী ঘোষকে ধম্মঘোষে পরিণত করেন, তার নীতির ফলে সেনাদল নির্বিষ হয়ে পড়ে, তাদের মনোবল ভেঙে যায়। উত্তর পশ্চিম সীমান্তে তখন ব্যাক্ট্রিয় গ্রিক আক্রমণের আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় ভারতের সিংহাসনে পুরু বা চন্দ্রগুপ্তের মতো যোদ্ধার দরকার ছিল। অশোকের মতো ভাববাদী স্বপ্নদর্শনকারী সম্রাট সাম্রাজ্য রক্ষায় অপারগ ছিলেন। রমিলা থাপার নামে এক ঐতিহাসিক অবশ্য অশোকের অহিংসা নীতির ফলে প্রদেশে বিদ্রোহ হয় তা স্বীকার করেন না। তিনি বলেন যে অশোককে যতটা শান্তিবাদী বলা হয়, তিনি আদপেই ততটা অহিংস ছিলেন না। তিনি সেনাদল ভেঙে দেননি বা বিদ্রোহী আটবিকদের সতর্ক করে দিতে ছাড়েননি। তিনি কলিঙ্গ যুদ্ধে লোক নিহত হওয়ায় অনুতপ্ত হলেও কলিঙ্গবাসীদের স্বাধীনতা ফিরিয়ে দেননি। সুতরাং তার অহিংসা নীতির ফলে মৌর্য সাম্রাজ্য ভেঙে যায় একথা মনে করা চলে না। অশোক যুদ্ধকে ত্যাগ করেন, যুদ্ধকে ঘৃণা করে নয়, যুদ্ধের আর দরকার ছিল না বলে। বাসামের মতে অশোক ঔপজাতিক বিদ্রোহী যথা আটবিকদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালিয়ে জনকল্যাণমূলক কাজ এবং ধম্ম প্রচার করে তাদের সভ্য ও সাম্রাজ্যের সঙ্গে সংহতিশীল হতে সাহায্য করেন। অশোকের অহিংসা নীতির ফলে সাম্রাজ্য ভেঙে যায়, এই মতকে ডক্টর নীলকণ্ঠ শাস্ত্রী অন্যভাবে খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে যুদ্ধ দ্বারা কেবল রাজ্য শক্তিশালী হয় না, অশোক প্রজা কল্যাণ ও অহিংসা নীতির দ্বারা সাম্রাজ্যকে প্রকৃতই শক্তিশালী করেন। তার মৃত্যুর 50 বছর পর যে সাম্রাজ্য ভেঙে যায় সেজন্য তাকে দায়ী করা অযৌক্তিক। তিনি দক্ষিণের তামিল রাজ্যগুলো জয় করেননি বলে অভিযোগও যুক্তিহীন, কারণ এই রাজ্যগুলিকে অশোকের প্রভাব প্রতিপত্তি বিস্তৃত হয়েছিল। হিন্দুকুশের অপর পারে বালুকাময় মরুভূমিতে রথ ও হাতি নিয়ে রাজ্য জয় করার দাবি হলো অযৌক্তিক। সুতরাং অশোক আর যুদ্ধের প্রয়োজন ছিল না, এটাই বলা উচিত বলে মনে করা হয়। সাম্রাজ্যকে তিনি সংস্কৃতি ও শাসন ব্যবস্থার বাঁধনে মজবুত করার প্রকৃত চেষ্টা করেন।
ডক্টর রায়চৌধুরী প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহকে মৌর্য সাম্রাজ্যের পতনের একটি বড় কারণ বলেছেন। অশোক রাজুক ও মহামাত্রদের হাতে এত বেশি ক্ষমতা দেন যে তার মৃত্যুর পর তাদের নিয়ন্ত্রণ করার মতো কোনো শাসক ছিল না। উত্তর পশ্চিমে সুভোগ সেন, মধ্যপ্রদেশে বীর সেন স্বাধীন রাজ্য স্থাপন করেন। অশোকের উত্তরাধিকারীরা তার মতো যোগ্যতার অধিকারী ছিলেন না। বৃহৎ মৌর্য সাম্রাজ্যকে সুশাসন করার মতো যোগ্যতা তাদের ছিল না। তদুপরি সিংহাসন নিয়ে বিরোধের জন্য মৌর্য সাম্রাজ্য ভাগ হয়ে যায়। কুনাল, সম্প্রতি, জলৌকা প্রভৃতি আলাদাভাবে রাজ্য শাসন করেন। অশোকের বংশধররা সেনাদলের সঙ্গে সম্পর্ক না রাখায় সেনাদলের আনুগত্য হারিয়ে ফেলেন। তাদের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এর পুরো সুযোগ নেন। অশোক তার বিরাট জনকল্যাণ প্রকল্প এবং স্তম্ভ নির্মাণের জন্য রাজকোষের বিরাট অর্থ ব্যয় করেন। কোশাম্বীর মতে মৌর্য অর্থনীতির সংকট যে ঘটেছিল তার প্রমাণ পরবর্তী মৌর্য রাজাদের মুদ্রায় খাদের ভাগ খুব বেশি ছিল। অর্থশাস্ত্রে দেখা যায় যে অভিনেতা ও গণিকাদের উপরও মৌর্য সম্রাটরা কর বসাতেন। তাহলে বিরাট সংখ্যক কর্মচারীদের নগদ বেতন দিতে মৌর্য সরকারের প্রভূত অর্থের দরকার হতো। মৌর্য সাম্রাজ্যের শেষ দিকে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ছিল না, এজন্য মুদ্রায় খাত দিতে হয়। হস্তিনাপুর ও শিশুপালগড়ে খনন কার্যের দ্বারা মৌর্য যুগের সমৃদ্ধি তার স্থাপত্য ও ভাস্কর্যের দ্বারা প্রমাণিত হচ্ছে। সুতরাং অনেকে মৌর্য যুগে আর্থিক অবক্ষয় তত্ত্ব স্বীকার করেন না। কিন্তু যদিও মৌর্য অর্থনীতি প্রথমে বেশ উন্নতিশীল ছিল, পরের দিকে সেই উন্নতি অব্যাহত ছিল না। তাছাড়া দক্ষিণের ভূমি ছিল উত্তরের তুলনায় অনুর্বরা। গাঙ্গেয় উপত্যকা সম্পদশালী, উর্বরা এবং এই অঞ্চলে অনেক নগর ছিল সত্য। তুলনামূলকভাবে দক্ষিণ ছিল অনুর্বরা ও অনগ্রসর। সকল অঞ্চল হতে প্রয়োজন মতো রাজস্ব আদায় হতো না। রমিলা থাপার বলেন যে মৌর্য যুগে শহরগুলির যেমন উন্নতি হয়, গ্রামগুলোর সেরূপ উন্নতি হয়নি। এই কারণে সাম্রাজ্যের মধ্যে ঐক্য দৃঢ়তা ছিল না। রমিলা থাপারের মতে মৌর্য শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত কেন্দ্রীভূত। আমলাতন্ত্র একমাত্র রাজার নির্দেশেই চলত। অশোকের পর যোগ্য রাজা না থাকায় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। কর্মচারীরা রাজার প্রতি ব্যক্তিগত আনুগত্য দিত। এক রাজার মৃত্যু হলে নতুন রাজার অনুগত কর্মচারী নিয়োগ করা হতো। এর ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা ঘটত। মৌর্য সরকারি কর্মচারীরা একটি বিশেষ শ্রেণী থেকে নিযুক্ত হতো। মেগাস্তিনিস এদের কাউন্সিলর ও এসেসার বলেছেন। এই কর্মচারী শ্রেণী রাষ্ট্র বা জনগণের প্রতি অনুগত ছিল না, রাজার প্রতি ব্যক্তিগত আনুগত্য দিত। এরা রাজা এবং প্রজার মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেনি। জনমতকে প্রকাশ করার জন্য কোনো ব্যবস্থা না থাকায় শাসক এবং প্রজাদের মধ্যে ব্যবধানও বাড়তে থাকে। গণরাজ্যগুলি ধ্বংস হওয়ার ফলে মৌর্য যুগে লোকের মধ্যে রাষ্ট্র চেতনা তেমন ছিল না। মৌর্য সম্রাটরা জনমতকে গ্রহণ করার ব্যবস্থা করে রাষ্ট্র চেতনা বাড়াবার কোনো চেষ্টা করেননি। এর ফলে রাষ্ট্রে ঐক্যবোধ জাগ্রত হতে পারেনি। এই সকল অভ্যন্তরীণ কারণেই মৌর্য সাম্রাজ্যের অথবা ভারতের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের পতন ঘটে। এই সুযোগে ব্যাক্ট্রিয় গ্রিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে। ভারতের ইতিহাসে এটা বারবার দেখা গেছে যে কেন্দ্র দুর্বল হলেই বিদেশি শক্তি ভারত আক্রমণ করে। এক্ষেত্রেও তাই ঘটে। দিমিত্র বা ডিমিট্রিয়াস পাটলিপুত্র পর্যন্ত তার বাহিনী নিয়ে এগিয়ে আসেন। এই সময় মৌর্য রাজা বিদ্যার্থকে হত্যা করে খ্রিস্টপূর্ব 187 বা 185
তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সিংহ মৌর্য সিংহাসন দখল করে। এইভাবে বিশাল মৌর্য সাম্রাজ্যর ধ্বংস হয়ে পড়ে কালের স্রোতে যোগ্য রাজার বা যোগ্য সম্রাটের অভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।